তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি রন নামের একটা ছেলেকে, যে কিনা জেলের মধ্যে অনেকগুলো কয়েদির সাথে একসাথে বন্দী অবস্থায় ছিল। আসলে আমরা জানতে পারি রনের কাছে পুলিশ কিছু ইলিগাল ড্রাগ পেয়েছিল, যেই জন্য রনকে অ্যারেস্ট করা হয়েছে, আর এখন তাকে কোর্টে জজের সামনে তোলা হয়েছে। আর জজ সমস্ত ব্যাপারগুলো শোনার পরে রনের এই ছোট্ট অপরাধের জন্য তাকে মাত্র 6 মাসের শাস্তি দেয়। আর যখন রন সেখান থেকে জেলে এসে পৌঁছায়, তখন সে দেখতে পারে এই জেলের মধ্যে অনেকগুলো গ্রুপ হয়েছিল, মানে অনেকে অনেক রকম করে গ্যাং বানিয়ে নিয়েছিল, যেখানে আফ্রো আমেরিকানরা একটা গ্রুপ ছিল, আমেরিকানরা একটা গ্রুপ ছিল, হোয়াইটরা, ব্ল্যাকরা, এমন আলাদা আলাদা অনেকগুলো গ্রুপ ছিল। তো এরপরে রন তার কেসটা নিয়ে কয়েকটা কয়েদির সঙ্গে কথাবার্তা বলে, তবে সবাই তাকে পরামর্শ দেয় আর্লের সঙ্গে গিয়ে মিট করতে। আসলে আমরা জানতে পারি আর্ল হচ্ছে গিয়ে এই জেলের খুবই পাওয়ারফুল একজন কয়েদি। সে বিগত 18টা বছর যাবৎ একটা খুনের মামলা এই জেলের মধ্যে আছে। এই জন্য এখানে সবাই তাকে সম্মান দিয়ে চলাফেরা করে, মানে প্রত্যেকটা গ্যাংয়ের মেম্বাররা, প্রত্যেকটা গ্যাংয়ের লিডাররা তাকে খুবই সম্মানের চোখে দেখে। এই জন্য রন গিয়ে যখন আর্লের সঙ্গে কথাবার্তা বলার ট্রাই করে, মানে সে তার কেস সম্পর্কে তার কাছে কিছু পরামর্শ চায়, তখন আর্ল তাকে এইটা বলে চলে যায় যে আমি এখন একটু বিজি আছি, তোমার সাথে আমি পরে কথা বলছি। তো এরপরে আর্ল আর তার গ্রুপ মিলে একটা কয়েদির থেকে কিছু ছিনতাই করার ট্রাই করে। আসলে এই লোকটার কাছে এমন কিছু একটা ছিল যেটা তাদের দরকার ছিল। এই জন্য প্রথমে যখন চাওয়ার পরে সেই লোকটা কিছুই দিচ্ছিল না, এই জন্য তারা তাকে পেটানো শুরু করে। আর যখন এখানে হট্টগোল শুরু হয়ে যায়, তখন একটা গার্ডের নজর তাদের উপরে পড়লে তারা সেখান থেকে এমন করে বেরিয়ে চলে যায় যেন এখানে এখন কিছু হয়নি। আসলে আমরা জানতে পারি বিগত 18টা বছর জেলের মধ্যে থাকার জন্য এখানে সবার কাছে আলের নামটা পরিচিত হয়ে গেছে। সমস্ত গার্ডদের সঙ্গে তার ভালো সম্পর্ক, এমনকি ক্যাপ্টেনের সঙ্গে তো তার আরও বেশি ভালো সম্পর্ক। সে ক্যাপ্টেনের জন্য নানান কাজ করে দেয়, যেমন বিভিন্ন কেসের হালকা পাতলা টাইপ, এবং যদি কোনো নোটিশের দরকার পড়ে সেগুলোও সে টাইপ করে দেয়। আর এদিকে রনের সেলের মধ্যে একটা ট্রান্সজেন্ডারকে রাখা হয়েছিল, যে রনকে সিগন্যাল দিয়ে বলে যে দেখো তুমি দেখতে খুবই সুন্দর, সো এই জন্য একটু সেফলি থাকার ট্রাই করবে, কারণ তোমাকে কাঁচা খেয়ে ফেলার ট্রাই করবে জেলের লোকজন, কারণ এখানে মানুষ বাস করে না, এখানে সমস্ত জীবজন্তু জানোয়াররা বাস করে। এরপরে পরদিন সকালবেলা আর্লের বন্ধু ভিটো রনকে সাইকো মাইক নামের একজনের সঙ্গে কথাবার্তা বলতে দেখতে পারে। আসলে ভিটো এই জিনিসটা খুব ভালো করেই জানতো যে সাইকো মাইক প্রচণ্ড ভয়ঙ্কর একটা মানুষ, আর সে নারী পুরুষ ছেলে মেয়ে কাউকেই বাঁচে না। এই জন্য ভিটো আলকে গিয়ে বলে যে রনের উপরে হয়তোবা খুব শীঘ্রই অ্যাটাক হতে যাচ্ছে। আর রনের সেলের মধ্যে সেই ট্রান্সজেন্ডারও রনকে পরামর্শ দিয়ে বলে যে যত দ্রুত সম্ভব একটা ধারালো চাকুর ব্যবস্থা করে ফেলো, যাতে করে তুমি নিজেকে সেভ করতে পারো, আর নয়তোবা তোমার কপালে দুঃখই আছে। এই জন্য পরদিন সকালবেলা রন গিয়ে আর্লের সঙ্গে মিট করে, আর সে তাকে জিজ্ঞেস করে যে একটা ধারালো চাকু জাতীয় জিনিস আমি কোথায় পেতে পারি। আর এরপর সে সাইকো মাইক সম্পর্কে তাকে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলে দেয়। তবে তখন আর্ল তাকে বলে যে দেখো তুমি কয়েক মাসের জন্য জেলের মধ্যে এসেছো, সো এখানে মারামারি করার ভুলেও ট্রাই করবে না, কারণ মারামারি করলে তোমার শাস্তি আরো বেশি বাড়তে পারে। সো এখানে যতদিনের জন্য এসেছো ততদিন শান্ত হয়ে থাকো, এরপর তুমি তো বের হয়ে ফ্রি হয়ে যাবে। আর এটা বলেই সে তার সঙ্গীদেরকে নিয়ে বেরিয়ে পড়ে সাইকো মাইকের সঙ্গে মিট করার জন্য। আর সাইকো মাইকে গিয়ে সে ক্লিয়ার করে এটা বলে দেয় যে নতুন রন নামের যে ছেলেটা এসেছে সে হচ্ছে আমার আত্মীয়, সো যদি তার সঙ্গে উল্টাপাল্টা কিছু করার ট্রাই করো তাহলে আমি নিজে বদলা নেওয়ার জন্য তোমার সামনে আসবো। আসলে যেহেতু আর্ল অনেক পরিচিত একটা মুখ ছিল, আর সে সমস্ত গ্যাংয়ের মেম্বারদেরকে খুব ভালো করেই জানতো, এই জন্য সাইকো মাইকো এই জিনিসটা বুঝতে পারে যে একটা নতুন ছেলের জন্য জেলের গডফাদারের সাথে পাঙ্গা নেওয়াটা খুব বেশি সুখকর হবে না। এই জন্য সে তার পেছন ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নেয়। তো এরপর থেকে রন আর্লের গ্রুপের সঙ্গেই ঘোরাফেরা শুরু করে, এই জন্য সবাই তাকে সম্মানও দেওয়া শুরু করে। তবে একদিন যখন আর্লের গ্রুপ একটা আন্ডারগ্রাউন্ড রুমের মধ্যে তাদের নিজেদের বানানো দেশি মদ খাওয়ার ট্রাই করছিল, তখন 2-3টা গার্ড এই ব্যাপারটা জানতে পারে। এই জন্য যতক্ষণে তারা এসে তাদেরকে ধরার ট্রাই করতো, তার আগেই রন বাইরে থেকে তাদেরকে সতর্ক করে দেয়। তবে এতে করেও লাভ হয় না, কারণ তারা সমস্ত মদগুলো লুকাতে পারে না। এই জন্য যখন গার্ডরা এসে তাদের কাছে মদ পেয়ে যায়, তখন তারা তাদেরকে ধরে তো নিয়েই যায়, বরং রনকেও সাথে করে নিয়ে যায়, আর শাস্তি হিসেবে তাদেরকে আলাদা আলাদা সেলের মধ্যে বন্দি করে দেওয়া হয়। এখন আর্লের রনের এই জিনিসটা পছন্দ হয়েছে যে রন তার নিজের কথা চিন্তা না করে তার বন্ধুদেরকে সেভ করার ট্রাই করেছে। এই জন্য সে তার উপরে ইমপ্রেস হয়ে যায়, আর তাকে গিফট হিসেবে একটা অন্য কয়েদির মাধ্যমে একটা ম্যাগাজিনের মধ্যে সিগারেটের প্যাকেট আর একটা চিরকুট পাঠিয়ে দেয়, যেই চিরকুটের মধ্যে লেখা ছিল যে যখন তোমাকে কোয়েশ্চেনিং করা হবে তখন তুমি নিজের এই উত্তরে টিকে থাকবে যে আমি কিছুই করিনি। এরপরে যখন অফিসাররা এসে ইনভেস্টিগেশন করা শুরু করে আর রনকে জিজ্ঞাসাবাদ করে, তখন তারা জিজ্ঞেস করে সে অন্য কোনো গ্রুপের সঙ্গে দেশি মদ খেয়েছিল কিনা। তবে রন তাদেরকে সরাসরি না করে দেয়। সে বলে যে আমি কোনো গ্রুপের সঙ্গে মদ টদ খাইনি, আর আমার মদ খাওয়ার বয়সও হয়নি, আমি তো শুধু সেখান দিয়ে যাওয়ার ট্রাই করছিলাম, তখন পুলিশ আমাকে বিনা কারণে ধরে নিয়ে গেছে। তবে এই পুরো ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরে প্রত্যেকটা কয়েদির শাস্তি আরও 1 বছর করে বাড়িয়ে দেওয়া হয়। তবে রনের কিছু হয় না, কারণ যেহেতু রন এগুলো স্বীকার করেনি। আর যখন আর্ল ক্যাপ্টেনের রুমের মধ্যে কয়েদিদের রিপোর্ট লিখছিল, তখন সে রনের সম্পর্কে ভালো ভালো অনেকগুলো জিনিস লিখে দেয়, যাতে করে যখন পরবর্তী হিয়ারিং হবে তখন তার ভালো বিহেভিয়ারের জন্য জজ তার শাস্তি আরও একটু কমিয়ে দেয়।
এই জন্য পরবর্তীতে রন গিয়ে আর্লের গ্রুপের সঙ্গে মিট করে আর তাকে বাঁচিয়ে দেওয়ার জন্য তাদেরকে থ্যাংক ইউ বলে। তবে তখনই রন দেখতে পারে জেলে যখন ফ্রি টাইমে সবাই খেলাধুলা করছিল তখন একটা লোককে সেখানে চাকু দিয়ে মেরে ফেলা হয়েছে। আর এইটা দেখার পরে রন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। আর এগুলো দেখার পরে আর্লো এই জিনিসটা বুঝতে পারে যে রন খুবই সিম্পল এবং সাধারণ একটা ছেলে, যার জন্য এই জেলে কোনো জায়গা নেই, কারণ সে এই সমস্ত ব্যাপারগুলো সহ্য করতে পারছে না, যেটা কিনা জেলের নিত্যদিনের ঘটনা। এই জন্য সে তাকে জেলের ডক্টরের সঙ্গে মিট করার জন্য বলে। আর এরপরে যখন রন গিয়ে জেলের ডক্টরের সঙ্গে মিট করে তখন ডক্টর আর্লের কথা মতো তার হাতের মধ্যে একটা মিথ্যা ফ্র্যাকচারের রিপোর্ট বানিয়ে তাকে হসপিটালে ভর্তি করে নেয়। আর এই হসপিটালের এরিয়াটা রনের জন্য খুবই সেফ ছিল, কারণ এখানে কোনো মারামারি কাটাকাটি কিছুই ছিল না। এখানে সবাই রোগী ছিল আর সবাই খুবই শান্তিতে জীবনযাপন করছিল। তবে একদিন ক্যাপ্টেন তার সঙ্গে মিট করতে চলে আসে আর ক্যাপ্টেন তাকে বলে যে আর্লের বলাতে আমি তোমাকে আর্লের গ্রুপের সেলের মধ্যেই শিফট করে দিচ্ছি, কারণ সেখানে গেলে তুমি সেফ থাকবে এবং তোমার শাস্তি শেষ হলে তুমি সিম্পলি বেরিয়ে চলেও যেতে পারবে। তো এরপরে যখন রন হসপিটাল থেকে বাইরে বেরিয়ে আসে তখন সে দেখতে পারে সমস্ত কয়েদিরা এখন ফ্রি টাইম পাস করছিল। এই জন্য সে আর্লের সঙ্গে মিট করতে কমন এরিয়াতে চলে আসে। তবে এখানে যখন সে অন্য কিছু কয়েদির সঙ্গে কথাবার্তাই বলছিল তখন এখানে আফ্রো আমেরিকান গ্যাংটা এখানে একটা স্ট্রাইক শুরু করে দেয়, কারণ তারা কোনো কাজ করতে চাচ্ছিল না। আর যখন এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে এখানের পরিবেশ গরম হয়ে যায় আর একে অন্যের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় তখন গার্ডরাও ব্যাপারটা কন্ট্রোলে নেওয়ার ট্রাই করে। তারা সাইরেন বাজিয়ে ফায়ারিং করা শুরু করে আর এই জন্য সমস্ত কয়েদিরা মাটিতে শুয়ে পড়ে। আর যখন ঝামেলা শেষ হওয়ার পরে সবাইকে কাউন্ট করে আবারও সেলের মধ্যে নেওয়া হয় তখন গার্ডরা জানতে পারে যে এই ঘটনার মধ্যে 26 জনের মৃত্যু হয়ে গেছে। এই জন্য জেলের মধ্যে লকডাউন লাগিয়ে দেওয়া হয় আর সমস্ত কয়েদিদেরকে যার যার সেলের মধ্যে বন্দি করে দেওয়া হয়। তবে কয়েক ঘন্টা পরে ফাইনালি ক্যাপ্টেন চলে আসে আর্লের সেলের মধ্যে আর সে তাকে বলে যে চলো তোমার কিছু বিশ্বস্ত সঙ্গীদেরকে নিয়ে অন্তত কিচেনের কাজটাকে তুমি সামলে নাও, কারণ নয়তোবা সবাইকে না খেয়ে মরতে হবে। আর আমরা দেখতে পারি আলো তার কথা রাজি হয়ে যায় আর সে অন্য একটা গার্ডের মাধ্যমে রনকেও কিচেনের মধ্যে ডেকে নিয়ে আসে। তো এরপরে যখন ফাইনালি তারা খাবার দাবার বানিয়ে ফেলে তখন আর্লের গ্রুপ, গার্ডরা এবং রন একসাথে বসে খাবার দাবার শুরু করে। তবে তখন আর্ল রনকে বুঝিয়ে বলে যে যখনই এইরকম কোনো গন্ডগোল হয়ে যায় তখন এই রকমেরই প্রোটোকল ফলো করা হয়, সমস্ত কয়েদিদেরকে না খাইয়ে রাখা হয় আর একই রকম করে সবাইকে লকডাউনের মধ্যে রাখা হয়। সো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ তুমি কিছুদিনের মধ্যেই ফ্রি হয়ে যাবে। তবে রন তার কথার মাঝখানেই কথা বলা শুরু করে আর ফাইনালি তাকে সে সাহস করে কোয়েশ্চেনটা করেই ফেলে যে সে কেন তাকে সাহায্য করছে, কারণ 1 মাস আগেও তো সে তাকে চিনতও না। তবে তখন আর্ল তাকে এটা ক্লিয়ার করে বলে যে আমি তোমাকে এই জন্য সাহায্য করছি কারণ আমি যখন জেলের মধ্যে এসেছিলাম তখন আমি প্রায় তোমার বয়সেরই ছিলাম আর আমার এখনো স্পষ্টভাবে মনে আছে যে তখন কেউই আমাকে সাহায্য করেনি আর আমি কতটা ভয়ের মধ্যে ছিলাম। আর এই জন্যই আর্ল চাইছিল না যে রনের সঙ্গেও এমনটা হোক। যাই হোক, এখন আমরা দেখতে পারি রন আর্লের গ্রুপের একজন পার্মানেন্ট মেম্বার হয়ে গিয়েছিল। সে সবসময় তাদের সঙ্গেই ঘোরাফেরা করতো আর তাদের বিশ্বস্ত একজন পার্টনারও হয়ে গিয়েছিল। আর আর্লো রনের কেসটাকে খুব ভালো করে স্টাডি করার পরে তাকে পরামর্শ দেয় যে দেখো, যদি তুমি বাঁচতে চাও তাহলে তুমি জেলের লাইব্রেরিতে জয়েন করে ফেলো, মানে সেখানে একটা জব টপ নিয়ে নাও আর কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যাও, কারণ এতে করে তুমি গুড বিহেভিয়ারের পয়েন্ট পেয়ে যাবে। আর যেহেতু তুমি অলরেডি 3 মাস শাস্তি কেটেই ফেলেছো, এই জন্য হয়তোবা পরবর্তী শুনানিতে জজ তোমাকে ফ্রি করে দিতে পারে। আর আর্লের কথা শোনার পরে ফাইনালি রনও গিয়ে জেলের মধ্যে নাপিতের কাজ করা শুরু করে, মানে সে কয়েদিদের চুল কাটা শুরু করে। আর সে জেলের মধ্যে একটা কোর্সের মধ্যেও ভর্তি হয়ে যায় যাতে করে সে গুড বিহেভিয়ার একটা পয়েন্ট পেতে পারে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে তারা খুবই হ্যাপি ছিল আর মনে হচ্ছিল যে সমস্ত ব্যাপারগুলো হয়তো ঠিকঠাকই চলছে। তবে রনের কপালে হয়তোবা দুর্ভোগ লেখাই ছিল। সে যেই কোর্সটাতে জয়েন করেছিল সেই ক্লাসেরই অন্য একটা মেম্বারের নজর তার উপরে পড়ে যায় আর সেই লোকটা তার উপরে বদনজরে দেখা শুরু করে। যদিও আর্ল রনকে বলে দিয়েছিল যে কোনো রকমের ঝামেলায় জড়াতে না, এই জন্য সে জনসন নামের এই কয়েদিকে পুরোপুরি ইগনোরই করে দেয়। তবে যখন একদিন বাথরুমের মধ্যে জনসন তাকে একা পেয়ে যায় তখন সে তাকে জোর করে ধরে তার সাথে করার ট্রাই করে। যদিও রন নিজেকে সেভ করার অনেক রকম ট্রাই করছিল, তবে তার গায়ে এতটাও শক্তি ছিল না যে সে তার সঙ্গে পারবে। তবে সৌভাগ্যবশত তখনই তাদের টিচার ওয়াশরুমে চলে আসে আর এই জন্য ভয় পেয়ে সে রনকে ছেড়ে দেয়। আর এইবারের মতো কোনো রকমের রন নিজেকে সেভ করে সেখান থেকে পালিয়ে চলে আসে। তবে এখন এই ঘটনাটা রনের মাথার মধ্যে এত ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল যে রন নিজেকেই দোষারোপ করা শুরু করে দিয়েছিল। সে যে দুর্বল এবং সে যে চাইলেও কিছু করতে পারে না, এই সমস্ত ব্যাপারগুলোর জন্য সে বারবার করে নিজেকে ধিক্কার দিচ্ছিল। এই জন্য রন জেলের একটা বৃদ্ধ লোকের সঙ্গে গিয়ে মিট করে তাকে কোনো রকমে কনভিন্স করে তার থেকে একটা চাকু নিয়ে নেয় আর এইটা নিয়ে সে বেরিয়ে পড়ে জনসনের উপরে আক্রমণ করার জন্য। তবে যতক্ষণে সে যেত তার আগেই সেই বৃদ্ধ লোকটা আর্লের সঙ্গে গিয়ে মিট করে আর্লকে রনের এই ব্যাপারটা সম্পর্কে জানিয়ে দেয়। সে বলে যে রন আজকে আমার থেকে একটা চাকু নিয়েছে, হয়তোবা সে অন্য কিছু করতে পারে। এই জন্য আর্ল দ্রুত চলে আসে রনের সেলের মধ্যে রনের সঙ্গে মিট করার জন্য আর তাকে সে বুঝিয়ে বলার ট্রাই করে বলে যে দেখো, যা কিছু হয়েছে সেটা খারাপ হয়েছে
এই জেলের মধ্যে এমনটা হয়েই থাকে, আর তোমার রাগ উঠেছে এটাও খুবই স্বাভাবিক। তুমি প্রতিশোধ নিতে চাও এটাও আমি জানি। তবে দেখো, যদি তুমি এখন এটা নিয়ে তার উপরে গিয়ে আক্রমণ করে দাও আর গার্ডরা কোনো রকমে জানতে পারে, তাহলে তোমার উপরে আরও একটা কেস চলে আসবে, আর তোমাকে হয়তো আমার মতো সারা জীবন জেলের মধ্যেই পস্তাতে হতে পারে। সো যদি তুমি এমনটা চাও তাহলে তুমি যেতে পারো। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে রনেরও মাথাটা একটু শান্ত হয়ে যায়, আর আর্লো তার কাছে প্রমিস করে বলে যে সে তার গ্রুপের সাহায্যে সেই লোকটাকে শাস্তি দিয়েই ছাড়বে। তবে এইবার রন চাচ্ছিল তার নিজের বদলাটা নিজেই নিতে। এই জন্য যখন আল সেখান থেকে চলে যায়, তখন সে আলকে না বলেই চাকুটা নিয়ে বেরিয়ে আসে জনসনকে মারার জন্য। তবে জনসনের সামনে যখন সে আসে তখন জনসন তাকে পাত্তাই দিচ্ছিল না। আর তখনই রনের সেলের মধ্যে আল রনকে না পেয়ে দ্রুত চলে আসে জনসনের সেলের মধ্যে তাকে খুঁজে বের করার জন্য। আর জনসনকে দেখার পরেই সে তার উপরে আক্রমণ করে দেয়, আর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে যেহেতু জনসন খুবই শক্তিশালী একজন মানুষ ছিল, এই জন্য সে আলকেই ধোলাই করা শুরু করে। তবে তখনই এই সুযোগটা পেয়ে রন তার পিঠের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়, যেই জন্য প্রচণ্ড আহত হয়ে সে মাটিতে পড়ে যায়। আর ততক্ষণে ভিটো আর তার সমস্ত গ্রুপ এখানে চলে আসে, আর তারা দ্রুত আল আর রনকে এখান থেকে সরিয়ে যার যার সেলের মধ্যে পাঠিয়ে দেয়। আর আমরা দেখতে পারি আল রনকে তার সেলের মধ্যে দিয়ে সে এসে ক্যাপ্টেনের রুমের মধ্যে এমন করে বসে পড়ে যেন এখানে কিছু হয়নি, হয়তোবা তার প্ল্যানটা কাজও করে ফেলতো। তবে জনসন অনেক বেশি আহত হয়ে গেলেও সে পুরোপুরি জানে মারা যায়নি, মানে সে এখনো জীবিত ছিল। এই জন্য সে আর্ল আর রনের নামটা পুলিশকে বলে দিয়েছিল। এই জন্য গার্ডরা এসে দ্রুত তাদের দুজনকে অ্যারেস্ট করে ফেলেছিল, আর একটা কয়েদিকে হত্যার চেষ্টা করার জন্য তাদের দুজনকে কন্ডেম সেলের মধ্যে ভরে দেওয়া হয়, যেই জন্য পরবর্তী হিয়ারিং পর্যন্ত তাদের দুজনকে এই অন্ধকার রুমের মধ্যে একা একাই থাকতে হবে। তবে আমরা দেখতে পারি আর্ল কোনোভাবেই বসে থাকার পাত্র ছিল না। সে বাথরুমের পাইপের সাহায্যে তার গ্রুপের কাছে এই মেসেজটা পৌঁছে দেয় যে জনসনকে শেষ করে দাও। এই জন্য তার গ্রুপ হসপিটালেই জনসনকে শেষ করে দেয়, যাতে করে জনসন আর পরবর্তী হিয়ারিংয়ে আর্ল আর রনের বিরুদ্ধে কোনো সাক্ষী দিতেও না পারে। তো এখন জনসনের মৃত্যুর পরে কিছু অফিসাররা আর এই জেলের ওয়ার্ডেন মিলে আর্লকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয়, আর তারা তাকে থ্রেট করে বলে যে জনসনের মৃত্যুর পেছনে যে তোমার সম্পূর্ণ হাত ছিল এই ব্যাপারটা স্বীকার করে ফেলো, কারণ এটা আমরা ক্লিয়ারলি জানি। তবে আর্ল এগুলোর কিছুই স্বীকার করতে রাজি ছিল না। সে সমস্ত ব্যাপারগুলো অস্বীকার করে ফেলে, কারণ তাদের যে একমাত্র সাক্ষী ছিল জনসন, তার তো মৃত্যু হয়েই গেছে, আর তাদের কাছে অন্য কোনো প্রমাণাদিও নেই। এই জন্য সে এগুলোর কিছুই স্বীকার করতে চায় না, আর অফিসারও বুঝতে পারে যে তাকে ফাঁসানোর আর কোনো উপায় নেই। এই জন্য যখন সে এখান থেকে চলে যায়, তখন একটা অফিসার ওয়ার্ডেনকে বলে যে এই লোকটা এই জেলের মধ্যে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, সে যখন যাকে ইচ্ছা চাচ্ছে তাকেই মেরে ফেলছে। এমন করে সবকিছু চলতে দেওয়া যায় না, তার শাস্তি আরও একটু বাড়িয়ে দাও, আর জজের কাছে রিকোয়েস্ট করে তাকে এই জেল থেকে অন্য কোনো জেলের মধ্যে শিফট করে দাও, যেখানে তার কোনো পাওয়ারই থাকবে না। আর তাছাড়া তারা রনের রিপোর্টের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করে দিয়েছিল। তাদের মনে হয়েছিল যে রনও হয়তোবা আর্লের গ্রুপেরই একজন মেম্বার, কারণ ওয়ার্ডেন সবসময় তাদেরকে একসাথেই দেখতে পেয়েছে। এই জন্য তার মনে হয়েছিল যে জনসনের মৃত্যুর পেছনে সেও দায়ী আছে। এই জন্য তারা রিকমেন্ড করেছিল জজকে তার শাস্তি বাড়িয়ে দেওয়ার জন্য। আর এরপরে যখনই রনের পরবর্তী হিয়ারিংয়ে রনকে কোর্টে নিয়ে আসা হয়, তখন জর্জ অফিসারদের কথায় কনভিন্স হয়ে তার শাস্তি আরও 5 বছর বাড়িয়ে দেয়। আর এইটা শোনার পরে তো রনের মাথা অনেক বেশি গরম হয়ে যায়। সে জজ আর তার উকিলকে গালিগালাজ করা শুরু করে। এরপর তাকে জোর করে হোল্ডিং সেলের মধ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে তার বাবা তার সঙ্গে মিট করতে আসে। আর তার বাবা তার ছেলের এই অবস্থা দেখার পরে প্রচণ্ড আপসেট হয়ে যায়, আর সে তাকে কনভিন্স করে বলার ট্রাই করে যে দেখো, তুমি একেবারেই টেনশন নেবে না, আমি সমস্ত টাকা খরচ করে হলেও সবচেয়ে বড় উকিল ধরে যেই কোনো ওয়েতে তোমাকে সেভ করেই ছাড়বো। এদিকে কন্ডেম সেলের মধ্যে আর্লের সঙ্গে মিট করতে ক্যাপ্টেন চলে আসে। সে এখানে তার জন্য কিছু সিগারেট আর একটা ভয়ঙ্কর মেসেজও নিয়ে আসে। সে তাকে বলে যে জেলের নতুন ওয়ার্ডেন আর কিছু নতুন অফিসাররা মিলে তোমাকে এই জেল থেকে ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কারণ অনেকগুলো বছর এই জেলের মধ্যে পার করার জন্য এখন তোমার নেটওয়ার্ক অনেক বেশি বেড়ে গিয়েছে। এই জন্য তারা যেই কোনো ওয়েতে তোমাকে ট্রান্সফার করতে চায়। আর এমনটা করার জন্য জনসনের মৃত্যুর কেসটাও, মানে হসপিটালে যেই মৃত্যু হয়েছে সেইটাও তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়ার ট্রাই করছে, কারণ সেই লোকটা বেঁচে থাকলে তোমরা হয়তো ফেসে যেতে, কারণ সে তোমাদের বিরুদ্ধে অবশ্যই সাক্ষী দিত। সো এখন বুঝতেই পারছো, যদি এই জেল থেকে তুমি চলে যাও তাহলে তোমার পরিণতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে পারে। এখন ক্যাপ্টেনের মুখেই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে জীবনে প্রথমবারের মতো আর্লের টেনশন হওয়া শুরু হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না সে এখন কি করবে, কারণ সে কোনোভাবেই এই জেল থেকে যেতে চাইছিল না। এই জন্য যখনই ক্যাপ্টেন এখান থেকে চলে যায়, তখন সে একটা নতুন প্ল্যানিং করা শুরু করে। এখন এই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য যেই অফিসার তাকে খাবার দিতে আসে, সে তার থেকে খাবার নিয়ে সেগুলো খায় না, আর একটা প্লেটের টুকরোর সাহায্যে সে তার হাত কেটে একটু রক্ত বের করে তার মাথার মধ্যে মেখে দেয়, আর সেই খাবারগুলোকে সে বাথরুমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেয়। আর যখন গার্ড এই ব্যাপারগুলো দেখতে পারে, তখন তার মনে হয় হয়তোবা কন্ডেম সেলের মধ্যে অনেকদিন থাকার জন্য আর্লের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, এই জন্য সে এমন ভয়ঙ্কর কাজগুলো করছে। এই জন্য তারা তাকে দ্রুত কন্ডেম সেল থেকে বের করে হসপিটালের সাইকো ওয়ার্ডে ভর্তি করিয়ে দেয়।
এখন বাইরে আসার সঙ্গে সঙ্গেই আর্ল প্রথমেই গিয়ে রনের সঙ্গে মিট করে। আর যখন সে জানতে পারে রনও এখন অনেক বছর ধরেই জেলের মধ্যে কাটাবে, তখন সে রনের সঙ্গে মিলে পালিয়ে যাওয়ার প্ল্যান করা শুরু করে। এই জন্য সে প্রথমেই রনের মাধ্যমে তার বাবাকে এটা বলে দেয়, যাতে করে পালিয়ে বের হওয়ার পরে তাদের দুজনের জন্য তার বাবা একটা সেফ প্লেসের ব্যবস্থা করে। এই জন্য এখন থেকে আর্ল জেলের প্রত্যেকটা জিনিসের উপরে নজরদারি করা শুরু করে, যাতে করে সে এমন একটা প্ল্যান বের করতে পারে যেখান দিয়ে পালিয়ে গেলে ধরা খাওয়ার চান্স একেবারে থাকবেই না। এরপরে যখন একদিন রন আর আর্ল গোসলখানায় তাদের এই প্ল্যানিংটা নিয়ে পরামর্শ করছিল, তখন একটা পাগল কয়েদি এসে জোরে জোরে গান গাওয়া শুরু করে। তবে যখন আর্ল তাকে থামার জন্য বলে, তখন সে একটা ব্লেড দিয়ে এসে তাদের উপরে আক্রমণই করে দেয়। যেই আক্রমণে আর্ল বুকের মধ্যে একটা কাট খেয়ে যায়, আর রন তার কানের মধ্যে একটা কাট খেয়ে যায়। আর এই জন্য তাদের দুজনকে দ্রুত সেখান থেকে বের করে হসপিটালে এনে ভর্তি করানো হয়। আর যখন বাইরের সমস্ত কয়েদিরা জানতে পারে একটা আফ্রো আমেরিকান হোয়াইটদের উপরে আক্রমণ করেছে, তখন সমস্ত হোয়াইটরা মিলে যেই কোনো ওয়েতে এটার বদলা নেওয়ার প্রিপারেশন নিয়ে ফেলে। এই জন্য জেলের মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যেই কোনো মুহূর্তে একটা হট্টগোল হয়ে যেতে পারত। এই জন্য একদিন আফ্রো আমেরিকান একটা লিডার সোজা আর্লের সঙ্গে মিট করতে হসপিটালেই চলে আসে। আর সে আর্লকে এটা বুঝিয়ে বলার ট্রাই করে যে, দেখো, তোমার উপরে যেই লোকটা আক্রমণ করেছে সেই লোকটা মেন্টাল একটা পেশেন্ট, মানে সে তার মানসিক ভারসাম্য মাঝে মধ্যেই হারিয়ে ফেলে। এই জন্য সে মানসিক ভারসাম্য ধরে রাখতে না পেরেই তোমার উপরে আক্রমণ করেছে, সে ইচ্ছা করে তোমার উপরে আক্রমণ করেনি। এই জন্য তুমি প্লিজ গিয়ে তোমার হোয়াইট বন্ধুদেরকে এটা বুঝিয়ে বলো, যাতে করে তারা জেলের মধ্যে কোনো সহিংসতা ছড়িয়ে না দেয়, কারণ এমনটা করলে আলটিমেটলি ক্ষতি আমাদের কয়েদিদেরই হবে। আসলে আমরা জানতে পারি আফ্রো আমেরিকানরাও আর্লকে অনেক সম্মান করত, আর হোয়াইটরাও আর্লকে অনেক সম্মানের চোখেই দেখত। এই জন্য আফ্রো আমেরিকান এই লিডার চাচ্ছিল যেই কোনো ওয়েতে আর্ল এই সমস্যাটার সমাধান করে দিক। আর সে তার কাছে এটা প্রমিসও করে যে যেই লোকটা তার উপরে আক্রমণ করেছে তাকে তারা নিজেরাই শাস্তি দিবে। আর আর্লও চাইছিল না যে কোনো কারণ ছাড়াই জেলের মধ্যে ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হোক, যেই জন্য তার পালিয়ে যাওয়ার প্ল্যানটা আবার বৃথা না হয়ে যায়। এই জন্য সে গিয়ে তার সঙ্গীদেরকে এটা বুঝিয়ে বলে, যাতে করে তারা কোনো রকমের অ্যাকশন না নেয়। আর এদিকে সেই আফ্রো আমেরিকান লিডার তার প্রমিস রক্ষা করার জন্য তার একটা লোককে দিয়ে সেই পাগলটাকে মেরে ফেলে, আর তাকে গার্বেজ ট্রাকের মধ্যে ভরে জেল থেকে বের করে দেয়, যাতে করে গার্বেজ ট্রাক থেকে যখন সে বের হবে তখন সে যেন পুরো পিষে আলু ভর্তা হয়ে বের হয়, এতে করে আর কেউ তাকে চিনতেও পারবে না। আর যখনই আর্ল এই ব্যাপারটা শুনতে পারে, তখন তার মাথায় জেল থেকে পালিয়ে যাওয়ার একটা নতুন প্ল্যান চলে আসে। এই জন্য আর্ল দ্রুত গিয়ে রনের সাথে এই প্ল্যানিংটা শেয়ার করে। সে তাকে বলে যে গার্বেজ ট্রাক প্রতিদিনই জেলের মধ্যে আসে আর বের হয়, তবে এটার ভেতর থেকে কখনোই গার্ডরা এটাকে চেক করে না, কারণ গার্বেজ ট্রাকের যে ড্রাইভার আছে সেই ড্রাইভার সমস্ত ময়লাগুলো ভেতরেই আলুভর্তা করে ফেলে, মানে সেগুলো ভেতরেই পিষে ফেলে। এই জন্য ভেতরে আর কেউ চেক করে না। এই জন্য কোনো কয়েদি এটার মধ্য দিয়ে পালিয়ে যাওয়ার সাহস করতে পারেনি। তবে আমরা যদি গার্বেজ ট্রাকের মধ্যে গিয়ে আলুভর্তা হওয়া থেকে কোনো রকমে বাঁচতে পারি, মানে আমাদেরকে যদি সেই মেশিনটা পিষতে না পারে আর কোনো রকমে সেখান থেকে আমরা বেরিয়ে যেতে পারি, তাহলে সারা জীবনের জন্য আমরা ফ্রি হয়ে যাব। তবে যেহেতু এই কাজটা খুবই ভয়ঙ্কর ছিল, এই জন্য আর্ল গিয়ে মিট করে তার পুরনো একটা বন্ধুর সাথে। আর তার বন্ধুকে সমস্ত প্ল্যানিংটা বলার পরে তার বন্ধুও তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তারা গার্বেজ ট্রাকের কর্মচারীদেরকে কিছু ঘুষ খাইয়ে তাদেরকে এই কাজটা করার জন্য রাজিও করিয়ে ফেলে। আর অন্যদিকে কিচেনের কাজ করা কিছু কর্মচারীরা আর্ল এবং রনকে একটা বড় লাঠির টুকরো দেয়, কারণ তাদের মতে এটা এতটাই শক্ত লাঠি ছিল যেটা ভেতরের ক্রাশারটাকে আটকে দিতে পারবে, মানে ট্রাকের মধ্যে যেটা ঘুরে সেটাকে আটকে দিতে পারবে। আর যদি এমনটা করতে তারা না পারে, তাহলে তাদের হাড্ডি মাংস গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। পালিয়ে যাওয়ার আগের রাতে আর্ল গিয়ে তার সমস্ত পুরনো বন্ধুদের সঙ্গে মিট করে আর তাদের সবাইকে শেষবারের মতো গুড বাই বলে, কারণ 18টা বছর পরে ফাইনালি আর্ল জেল থেকে বাইরে বের হওয়ার প্ল্যানিং করেছে। এরপরে পরদিন সকালবেলা যখন গার্বেজ ট্রাকটা চলে আসে, তখন আর্ল আর রন কিচেনের মধ্যে চলে আসে। আর তারা দুজন কয়েদিদের সাহায্যে গার্ডদের থেকে লুকিয়ে লুকিয়ে কোনো রকমে সেখান থেকে গার্বেজ ট্রাকের কাছে চলে আসে। আর যখনই রন সুযোগ পেয়ে যায়, তখন সে গার্ডের চোখ ফাঁকি দিয়ে গার্বেজ ট্রাকের মধ্যে ঢুকে পড়ে। তবে যখন আর্লের পালা চলে আসে, তখনই এখানে একটা গার্ড চলে আসে। এই জন্য এখন আর আর্ল চাইলেও গার্বেজ ট্রাকের মধ্যে যেতে পারছিল না। আর এখন তো সেই গার্ড দরজাটাও লাগিয়ে দিয়েছে আর ট্রাকের ড্রাইভারের সঙ্গে কথাবার্তা বলা শুরু করেছে। আর ঠিক সেই সময় গার্বেজ ট্রাকের মধ্যে থাকা রন সেই লাঠিটার সাহায্যে ক্রাশারকে ভেতর থেকে আটকে দিয়ে কোনো রকমের নিজের জীবনটা সেভ করে ফেলে। এরপরে যখন এই ট্রাকটা কিচেন এরিয়া দিয়ে বাইরের দিকে যাচ্ছিল, তখন গার্ডরা এই ট্রাকটাকে রেগুলার চেক করা শুরু করে। কারো নজরই ভেতরে থাকা রনের উপরে যায় না, তারা রেগুলার চেকআপের মতো ট্রাকের নিচে চেক করে, একটু উপরে চেক করে, এরপর ট্রাকটাকে পাস করে দেয়। আর যখন এই ট্রাকটা মেইন গেটের দিকে যাচ্ছিল, তখন ভেতর থেকে আর্ল এই জিনিসটা মন থেকে দোয়া করছিল যাতে করে এই ট্রাকটা বাইরে বেরিয়ে চলে যায়, কারণ সে রনের জন্য খুবই হ্যাপি ছিল। যদিও সে নিজে পালাতে পারেনি, তবে এই জন্য তার কোনো আফসোসই ছিল না। আর একটু পরে ফাইনালি এই ট্রাকটা জেল থেকে বেরিয়ে চলে যায় আর তাদের প্ল্যানিংটা সফলও হয়ে যায়। আর এরপরে যখন আর্ল বেডের সঙ্গে মিট করে তাকে বলে যে সে জেল থেকে পালাতে ব্যর্থ হয়েছে,
তখন বিটো তাকে এটা বুঝিয়ে বলার ট্রাই করে যে দেখো তুমি আসলে জেল থেকে বেরিয়ে করবেটাই কি। সবাই তো এটা জানে যে ওয়ার্ডেন শুধুমাত্র এখানের নামের ওয়ার্ডেন, জেল তো পুরোটা তুমিই চালাও, তুমি হচ্ছে এখানের রাজা। আর যদি তুমিই জেল থেকে চলে যাও তাহলে এই জেলের মধ্যে আমরা কি করব, আমাদেরও তো এই জেলের মধ্যে আর ভালো লাগবে না। এই সমস্ত ব্যাপারগুলোতে আর্লো খুবই হ্যাপি হয়ে যায় আর সে মনে মনেই হাসা শুরু করে। আর এই জন্য ফাইনালি সে জেল থেকে না পালানোরই সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।